আগামী ঘন্টা চারেক এদিকে পম্পা বৌদির ফিশ ফ্রাই, ওদিকে কল্লোল কাকুর চর্বিওয়ালা মাংসের পিস, এর বাচ্চার রসগোল্লা, ওর দাদুর আলু ভাজা, এসব সামলাতে সামলাতে কখন যে রাত 1টা বেজে গেছিল খেয়ালই ছিল না। এতক্ষণ ধরে লাগাতার খাবার ঘাঁটার পরে নিজের আর বিশেষ খাওয়ার ইচ্ছে ছিল না। সামান্য দই আর মিষ্টি খেয়েই বেরিয়ে পড়লাম। বাড়ি আমায় একাই ফিরতে হবে, কারণ আমি ছাড়া আর কেউই সাউথে যাচ্ছে না। আমার বন্ধু আমায় বারবার থেকে যেতে বলল, কিন্তু পরের দিন সকালে তাড়াতাড়ি অফিস যেতে হবে, তাই ট্যাক্সি ধরে চলে যাব বলে বেরিয়ে পড়লাম। কিন্তু বড় রাস্তায় বেরিয়ে দেখি কোথায় ট্যাক্সি, এমনকি অ্যাপ ক্যাবও ধারে কাছে একটাও নেই। ইনফ্যাক্ট গাড়ি ঘোড়া জনমানব কিছুই নেই। রাস্তা একেবারে শুনশান। আর তারই মধ্যে শুরু হলো বৃষ্টি। দূর থেকে একজোড়া আলো আমার দিকে এগিয়ে আসছে। একেবারে মরিয়া হয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন হাত তুলে দাঁড় করাবো। কিন্তু কিন্তু আলোটা খুব ধীরে ধীরে এগোচ্ছে। সন্দেহ হলো এদিকেই আসছে তো, নাকি থেমে গেছে। হঠাৎ একটা কর্কশ গলা শুনে চমকে গেলাম। মুখ তুলে দেখি একটা মিনি বাস। এটার হেডলাইটই তাহলে দেখছিলাম, কিন্তু এত দূর থেকে এত কাছে এক নিমেষে চলে এলো কি করে? কি দাদা, রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখছেন নাকি? আবার চাপা পড়লেই তো সব আমাদের দোষ। বলছি ঢাকুরিয়া যাবে? হ্যাঁ যাবে। ভেতরটা একেবারে ফাঁকা। দাদা টিকিটটা করবেন। হ্যাঁ হ্যাঁ, ঢাকুরিয়া কত? ঢাকুরিয়া 30 টাকা। হেলান দিয়ে বসে জানলা দিয়ে বাইরে তাকালাম। কাঁচ ঝাপসা, কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। বাস তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে। ঢাকুরিয়া এলে নিশ্চয়ই ডেকে দেবে। কতক্ষণ ঘুমিয়েছিলাম সেটা খেয়াল নেই। চোখ খুলে দেখি একেবারে কোণে, মাথা থেকে পা পর্যন্ত শাল মুড়ি দিয়ে একজন বসে আছেন। ওর দিকে তাকিয়ে আছি, সেটা বোধহয় উনি বুঝতে পেরেছিলেন। শালের ভেতর থেকে একটা গলা শুনতে পেলাম। কত দূর যাচ্ছেন? হ্যাঁ, ঢাকুরিয়া। আপনি? ভবানীপুর। ও, ভবানীপুরে কোথায় থাকেন? ভবানীপুর সেমেট্রি চেনেন? ওই তো ডিএল খান রোডে তো? ওখানেই আমি থাকি। আপনি গোরস্থানে থাকেন? খবর টবর পাহারা দেন নাকি? হ্যাঁ, তা বলতে পারেন। তা আপনি এত রাতে রাস্তায়? আর বলবেন না, বন্ধুর বোনের বিয়ে, সেখান থেকে বেরোতে এক গাদা দেরি, তারপর বৃষ্টি। কি করা হয়? আমি আইটিতে চাকরি করি। আপনি? আমি এখন কিছুই করি না। এক সময় স্পোর্টস এর সঙ্গে যুক্ত ছিলাম। আমি করতাম বক্সিং। আচ্ছা, আপনার নামটা? প্রণব রায়। বেশ, আমি অভিষেক চন্দ্র। আচ্ছা, মানে আপনি বক্সিংয়ে ঢুকলেন কিভাবে? সে অনেক কাল আগের কথা। দেশে তখন ইংরেজ শাসন। আমার বাবা ঠিক করলেন আমি এবং আমার ভাই দুজনেই যাব ইংল্যান্ড লেখাপড়া করতে। তো সেখানেই আমি প্রথম বক্সিং ম্যাচ দেখি। পরিচর্যার অভ্যেসও ছিল। তো বক্সিং দেখে আমার মনে হলো এ আর এমন কি, কিন্তু আমিও পারি। ইউনিভার্সিটিতে বললাম আমি ইউনিভার্সিটি বক্সিং টিমে ঢুকতে চাই। তারা বলল তুমি কেমন বক্সিং করতে পারো আমাদের দেখাও। বিশ্বাস করবেন না, প্রথম ম্যাচে এক লালমুখ সাহেবকে এক ঘুষিতে অজ্ঞান করে দিয়েছিলাম। আরে বাস, একেবারে নকআউট? হ্যাঁ, নকআউট। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ইউনিভার্সিটি টিম থেকে প্রফেশনাল বক্সিং, এখানেও আমার জয় জয়কার। একজন ভারতীয় সাহেবদের দেশে সাহেবদের পিটিয়ে ছাতু করে দিচ্ছে, এই দেখতেই ভিড় উপচে পড়তো। আর আমার ক্যারিয়ারের 90% ফাইট আমি জিতেছি নকআউটে। সাহেবরা আমার একটা নাম দিয়েছিল, হারিকেন রয়। কি যেন একটা মনে পড়ে গেল আমার এই নামটা শুনে। অনেক দিন আগে স্কুলে পড়া। দুই ভাই
একজন বক্সার আর একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম ভারতীয় ফ্লাইং এস। একজন একজন মারা গেছেন যুদ্ধে ফ্রান্সে, আর অন্যজনের কবর কলকাতার ভবানীপুর সিমেট্রিতে। আপনি আপনি আমায় চিনতে পেরেছেন তাহলে? হ্যাঁ? আমার হাত পা ঠান্ডা। টলতে টলতে আমি সামনের দিকে এগোতে লাগলাম। পেছনের সিট থেকে আমার সহযাত্রীর রক্ত জল করা হাসি তখনও থামে। কিন্তু কন্ডাক্টর কোথায়? তার একটা হাত স্টিয়ারিং এর উপর রাখা রয়েছে। সেই হাতে মাংস চামড়া কিছুই নেই, শুধু হাড়। আমি যে তার পেছনে দাঁড়িয়ে আছি, ড্রাইভার যেন সেটা বুঝতে পেরেই ঘুরে আমার দিকে তাকালো। আপনি আপনি বাস থামান, বাস থামান, আমি নামবো, আমি নামবো, বাস থামান। বললেই কি থামানো যায় নাকি? কন্ডাক্টর ঘন্টা না বাজালে আমি বাস থামাতে পারবো না। খানদানি ব্রহ্মদত্তি, মরেছেও ব্রাহ্মণের হাতে। কিন্তু কিন্তু কন্ডাক্টর, ঠিক আছে, এই পেঁচিগুলোর কথা আর বলবেন না। এদের সঙ্গে কাজ করাই ঝক মারি। কোথায় কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, কোথায় আবার থাকবো? সিটের নিচে একটু ঘুমোচ্ছিলাম। তা আপনাকে কি বলছিল ভৈরব ভট্টাচার্য? ভৈরব ভট্টাচার্য কে? কে আবার? এই যে বাস চালাচ্ছে, লোক দেখলেই সারা পৈতে বার করে দেখা। আজকাল আমার পৈতে হইতে কোনো দাম আছে নেই। ও শালার জন্যই আমার এই অবস্থা। আমি আতঙ্কে হিম হয়ে দাঁড়িয়ে রইলাম। কন্ডাক্টর বলে চলল, স্টিয়ারিং ধরলে শালার জ্ঞান থাকে না। মিনি বাস চালাচ্ছে না প্লেন চালাচ্ছে ভুলে যায়। কতবার শালাকে সাবধান করেছি, কে শোনে কার কথা। 5 বছরের বাচ্চা হাতে মুড়ি ঠোঙা নিয়ে রাস্তা পার হচ্ছিল, চাপা দিয়ে দিল। ব্যাস শুরু হলো ইট বৃষ্টি, লোকজন ঘিরে ফেললো। এমন সময় আর চায়ের দোকান থেকে আর টিকিওয়ালা বাউন বেরিয়ে এলো, হাতে লোহার রড। মারলো সব ভৈরবের মাথা। আর শব্দটি করতে হলো না বাচ্চা ধনকে। স্টিয়ারিং এর উপর পুরো ফ্ল্যাট। আমি জানলা দিয়ে পালানোর চেষ্টা করেছিলাম, ইটে এসে পড়লো আমার চোয়াল। ব্যাস সেই থেকে এই অবস্থা। ভৈরব মরেছে বামুনের হাতে, নিজে বামুন তাই ব্রহ্মদত্তি। আর আমি এই গোপে, একদম বাজে কথা বলবি না। তুই তো বলেছিলি রাস্তা ফাঁকা, জোরে চালাও, বলিস নে? ও আমি বলেছিলাম তাই না? তা তোমার এমন ড্যাব ড্যাবে বড় দুটো চোখ দেখতে পেলে না এটা বাচ্চা রাস্তা বেরোচ্ছে? ভৈরব ভট্টাচার্য স্টিয়ারিং ছেড়ে উঠে দাঁড়িয়ে, আজ তোর একদিন কি আমার একদিন। একবার ইটের ঘায়ে কাবার হয়েছিস, এবার আমার হাতে মরবি। আর শালা হয়ে যাক। দাদা বলে এতদিন কিছু বলিনি, ঠিক আছে? কিন্তু আর মানুষ নই যে অপমান মুখ বুঝে সহ্য করব। দেখ দেখ কার হাড়ে কত শক্তি। দেখি বাসে বাসে এরা কারা? চারদিকে ভৌতিক কণ্ঠস্বর, হাড়ের খটাখট শব্দ। স্টিয়ারিং এ কেউ নেই, অথচ বাস ছুটে চলেছে। এবার ধাক্কা লাগবে। মিনি বাস চুরমার, সঙ্গে আমিও। বাসের চারদিকে তাকিয়ে আমি আঁতকে উঠলাম। দাদা মশাই, মাস 3 আগে বাজার থেকে ফেরার সময় যিনি বাসের চাকার নিচে একেবারে থেতলে গেছিলেন, তার পেছনের লোকটিও আমার খুব চেনা। চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাপা পড়েছিল। আরো একজনকে চিনতে পারলাম, তনু। সেও মারা গেছে বাস চাপা পড়ে। হঠাৎ প্রচন্ড একটা শব্দ, মনে হলো মিনি বাসটা যেন কেউ তুলে একটা আছাড় মারলো। আর সেই সঙ্গে আমি খোলা দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে গেলাম। আর তারপর চারিদিকের অন্ধকার যেন আমায় গ্রাস করলো। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না। জ্ঞান ফিরতে কিন্তু দেহের কোথায় চোট লেগেছে বোঝার জন্য গায়ে হাত বোলাতে গিয়ে চমকে গেলাম। এক তিল মাংস কোথাও নেই। চোখে হাত দিতে হাত ভেতরে ঢুকে গেল, চোখ নেই। তার জায়গায় বিরাট দুটো গর্ত। আর ঠিক তখনই পেছন থেকে শুনতে পেলাম একটি পরিচিত কণ্ঠস্বর। এই অভিষেক বাবু, ঢাকুরিয়ায় থাকবেন নাকি আসবেন আমার সঙ্গে ভবানীপুরে?
হুম